Hello viewers, I am Jyotirmoy. Welcome to my channel. Hope you all enjoyed my last videos. Today I am going to discuss about a vital part of English grammar. I hope you will certainly like this. So, without wasting time, let's go for the topic. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ফ্রেজ। ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি when more than one word is not a sentence but works as a part of speech in a sentence, the group of word is called a phrase. কি বললাম? when more than one word is not a sentence, যখন একের বেশি শব্দ একটি বাক্য নয় but it works as a part of speech in a sentence, বরং সেটি একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করে একটি সেন্টেন্সের মধ্যে, দ্য গ্রুপ অফ ওয়ার্ড ইজ কল্ড আ ফ্রেজ। তখন ওই দলবদ্ধ শব্দকে আমরা একটি ফ্রেজ বলবো। দিস গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান বি এক্সপ্যান্ডেড টু আ ক্লজ, যে গ্রুপ অফ ওয়ার্ডসটিকে একটি ক্লজ হিসাবেও বড় করা যেতে পারে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আগে যে কোনটি ওয়ার্ড এবং কোনটি ফ্রেজ। একটি বাক্য, রতন রিডস আ বুক, এই সেন্টেন্সের মধ্যে রতন একটি ওয়ার্ড, রিডস একটি ওয়ার্ড, বুক একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড। যদি এই একই বাক্যকে আমরা একটু বড় করে লিখতাম তাহলে কি বলতাম? দ্য ক্লেভার বয় রতন ইজ রিডিং এ স্টোরি বুক। প্রথম বাক্য ছিল রতন, দ্বিতীয় বাক্য হলো দ্য ক্লেভার বয় রতন। সুতরাং এখানে একটি গ্রুপ দেখতে পাচ্ছি, একটি শব্দের সমষ্টি দেখতে পাচ্ছি। এখানে প্রথম বাক্যে ছিল রিডস, দ্বিতীয় বাক্যে হলো ইজ রিডিং, এখানেও একটি দল দেখতে পাচ্ছি। প্রথম বাক্যে ছিল এ বুক, দ্বিতীয় বাক্য হলো আ স্টোরি বুক, তাহলে এখানেও একটি দল দেখতে পাচ্ছি। এই যে দলবদ্ধ শব্দগুলি, এগুলো সেন্টেন্সের একটি একটি পার্ট, কিন্তু এরা নিজেরা একটি একটি সেন্টেন্স নয়। এই শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলতে পারি। সো হোয়াট আর দ্য ফিচার্স? হোয়াট আর দ্য ফিচার্স টু বি এ ফ্রেজ? এক, ফ্রেজ মাস্ট বি মোর দ্যান ওয়ান ওয়ার্ডস, তাকে আমরা ফ্রেজ বলতে পারি। সেই ফ্রেজটি অবশ্যই পার্ট অফ এ বিগ সেন্টেন্স হতে হবে, পার্ট অফ এ বিগ সেন্টেন্স। তৃতীয় বৈশিষ্ট্য, নো সাবজেক্ট। নাম্বার 4, নো ফাইনাইট ভার্ব, তার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নাম্বার 5, নো ক্যারেক্টারিস্টিক অফ সেন্টেন্স, কোনো সেন্টেন্সের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে না। নাম্বার 6, অ্যাক্টস অ্যাজ এ পার্ট অফ স্পিচ, একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। ফ্রেজ ইজ ডিস্টিংগুইশড ফ্রম গ্রুপ। ফ্রেজ হতে গেলে অবশ্যই মোর দ্যান ওয়ান ওয়ার্ড হতে হবে, একের বেশি ওয়ার্ড হতে হবে, কারণ একটি ওয়ার্ড মানে তো ওয়ার্ড। ফ্রেজ হতে গেলে একের বেশি হয়ে দল তৈরি করতে হবে। যেমন রতন একটি ওয়ার্ড, কিন্তু দ্য ক্লেভার বয় রতন এটি একটি ফ্রেজ। আর কি, পার্ট অফ এ বিগ সেন্টেন্স, দ্য ক্লেভার বয় রতন এটি নিজের সেন্টেন্স নয়, কিন্তু এটি একটি বড় ক্লেভার বয় রতন ইজ রিডিং স্টোরি বুক এই বাক্যের অংশ। তৃতীয় কথা হচ্ছে তার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না। দ্য ক্লেভার বয় রতন এটা নিজেই একটি সাবজেক্টের মতো কাজ করতে পারে, কিন্তু এটি এর মধ্যে কোনো সাবজেক্ট থাকছে না। আর কি, নো ফাইনাইট ভার্ব, অবশ্যই তার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তৃতীয় কি, নো ক্যারেক্টারিস্টিক অফ এ সেন্টেন্স, তার মধ্যে কোনো সেন্টেন্সের বৈশিষ্ট্য থাকবে না। ষষ্ঠ হলো অ্যাক্টস অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এই যে ফ্রেজগুলি, এটি বড় বাক্যের মধ্যে থাকার জন্য এরা অবশ্যই কোনো না কোনো পার্ট অফ স্পিচ, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের মতো কাজ করতে পারে। আর কি, ফ্রেজ ইজ ডিস্টিংগুইশড ফ্রম গ্রুপ। ফ্রেজ এবং গ্রুপ এই দুটি আলাদা আলাদা, গ্রুপ থেকে ফ্রেজটি স্বতন্ত্র বা আলাদা। তাহলে দেখে নেওয়া যাক হোয়াট ইজ গ্রুপ অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজ। গ্রুপ হলো এক্সপ্যানশন অফ ওয়ার্ডস। কি বলতে পারি? গ্রুপ ইজ অ্যান এক্সপ্যানশন অফ ওয়ার্ডস, অর্থাৎ একটি ওয়ার্ডের বিস্তৃতি হলো গ্রুপ। ধরলাম টাউন একটি ওয়ার্ড, টাউনটা কোথায়?
ইন দার্জিলিং। আবার যদি বলি টাউনটি কেমন, আ স্মল টাউন ইন দার্জিলিং, তাহলে এখানে দেখতে পেলাম যে টাউন নামক এই শব্দটিকে ক্লারিফাই করার জন্যে আমরা কতগুলি শব্দের অবতারণা করলাম, এ স্মল টাউন ইন দার্জিলিং। তাহলে এ স্মল টাউন ইন দার্জিলিং এই শব্দগুচ্ছটিকে আমরা গ্রুপ বলতে পারি, দল বলতে পারি। এটাকে একটা গ্রুপ বা দল বলতে পারি। কেন? যে এখানে একটি হেড ওয়ার্ড, একটি মূল শব্দ, তাকে এক্সপ্যান্ড করা হয়েছে উইথ মডিফায়ার্স, প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স দিয়ে। আমরা এই ধরনের হেড ওয়ার্ড, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সমন্বিত এই যে শব্দগুচ্ছ, আমরা একে বলতে পারি গ্রুপ। এই গ্রুপের তিনটি প্রকার আছে। একটি হচ্ছে নাউন গ্রুপ, আরেকটি হলো ভার্ব গ্রুপ, একটি হলো অ্যাডভার্ব গ্রুপ। এখন দেখে নেওয়া যাক একটি সেন্টেন্সের মধ্যে আমরা নাউন কি করে চিনব, আমরা ভার্ব কি করে চিনব এবং অ্যাডভার্ব কি করে চিনব, তারও কতগুলো সংক্ষিপ্ত পদ্ধতি আছে। নাউন চিনতে গেলে ওই সেন্টেন্সের মধ্যে যদি ভার্বকে আমরা ডিটেক্ট করতে পারি, ভার্বকে চিনতে পারি, তাহলে ওই ভার্বকে প্রশ্ন করব কে বা কাহারা দিয়ে, কি বা কাহাকে দিয়ে। যদি আমরা প্রশ্ন করি, অ্যাকচুয়ালি কি হলো, কে বা কাহারা মানে হু দিয়ে প্রশ্ন করব, কি বা কাহাকে মানে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করব। যদি প্রশ্ন করার পরে কোনো শব্দ বা শব্দগুচ্ছ উত্তর পাই, তাহলে তাকে আমরা নাউন বলতে পারি বা নাউন গ্রুপ বলতে পারি। একই রকমভাবে যদি আমি ওই নাউনকেই প্রশ্ন করি, কিভাবে, হোয়াট ডাজ, কি করে, কি করে দিয়ে প্রশ্ন করার পরে আমরা যেটা উত্তর পাবো সেটি হলো ভার্ব। একই রকমভাবে অ্যাডভার্ব খুঁজে বার করার জন্যে আমরা যদি কোনো সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করি কখন, অর্থাৎ হোয়েন, কোথায়, অর্থাৎ হোয়ার, কিভাবে, হাউ, কেন, হোয়াই, কত, হাউ মাচ, কত পরিমাণ, কত দূর, হাউ লং, কত সময় পর পর, হাউ অফেন। এইভাবে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করার পরে যদি কোনো শব্দ উত্তর হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। তাহলে নাউন, নাউন গ্রুপ, ভার্ব, ভার্ব গ্রুপ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব গ্রুপ সম্বন্ধে আমরা জানতে পারলাম। যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, দ্য বয় প্লেস ক্রিকেট। এই সেন্টেন্সের মধ্যে প্লে হলো ভার্ব। এখন প্লেকে যদি প্রশ্ন করা হয়, ভার্বকে প্রশ্ন করছি কে বা কাহারা দিয়ে। কে খেলে, দ্য বয়, অর্থাৎ এটি একটি নাউন, বয় হলো নাউন, দ্য বয় হলো একের বেশি শব্দ, মানে এটা নাউন গ্রুপ, এনজি। যদি আবার প্রশ্ন করি ছেলেটি খেলে, কি খেলে, তাহলে প্রশ্ন করছি, উত্তর পেলাম কি আমরা, ক্রিকেট। তাহলে ক্রিকেট হলো কি একটি মাত্র শব্দ, মানে এটা নাউন। তাহলে এই শব্দ, এই সেন্টেন্সটির মধ্যে আমরা নাউন গ্রুপ পেলাম এবং একটি নাউন পেলাম। একই রকমভাবে যদি কোনো একটা নাউনকে প্রশ্ন করি, এই নাউনকে যদি প্রশ্ন করি আমরা, দ্য বয় ছেলেটি কি করে, হোয়াট ডাজ খেলে, তাহলে খেলাটা হলো একটি মাত্র শব্দ, এটা হলো ভার্ব। এবার যদি বলি দ্য বয় প্লেস ক্রিকেট ইন দি আফটারনুন, ইন দ্য আফটারনুন, ছেলেটি ক্রিকেট খেলা করে আফটারনুনে। প্রশ্ন যদি করি আমরা ভার্বকে, খেলা তো করে, হোয়েন কখন, উত্তর হবে ইন দ্য আফটারনুন। এবার এটা একটি মাত্র শব্দ নয়, একাধিক শব্দের গুচ্ছ, আমরা এটাকে কি করতে পারি, অ্যাডভার্ব গ্রুপের মধ্যে ফেলতে পারি, অ্যাডভার্ব গ্রুপ। তাহলে এখানে প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রুপ অ্যান্ড ফ্রেজ। তাহলে ফ্রেজের বৈশিষ্ট্য অনুসারে আমরা যেটাকে বলেছিলাম যে ফ্রেজ হলো কি দলবদ্ধ সেই শব্দ যার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যেটি সেন্টেন্সের পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে কিন্তু যে নিজে কোনো বাক্য নয়। এই ধরনের শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলেছিলাম। তো এভাবেই আমরা ফ্রেজের সঙ্গে একটা গ্রুপের পার্থক্য তৈরি করতে পারি। এবারে কথা হলো ফ্রেজ তাহলে কত প্রকার, বা ফ্রেজ আমরা কি করে চিনব। এই 5 প্রকারের ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ,
অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। আসলে ফ্রেজ হলো দলবদ্ধ কিছু শব্দ যারা একত্রে একটি শব্দকে উল্লেখ করে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই। দ্য হেভি গ্লাস উইন্ডো অফ এ বিল্ডিং হ্যাজ ব্রোকেন। এটি একটি সেন্টেন্স, বড় বাক্য। এর মধ্যে আমাদের ফ্রেজ লুকিয়ে আছে। সংজ্ঞাটাকে বারবার মনে রাখতে হবে। ফ্রেজ সবসময় একটি বড় বাক্যের অংশ হতে পারে, কিন্তু সেই অংশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যার নিজের সেন্টেন্স হওয়ার মতো কোনো বৈশিষ্ট্য থাকবে না, যার কোনো সাবজেক্ট থাকবে না, যে কমপ্লিট সেন্স দিতে পারবে না। যদি ধরে নিই গ্লাস উইন্ডো, দ্য হেভি গ্লাস উইন্ডো এটি একটি অংশ, অফ এ বিল্ডিং এটি একটি অংশ হতে পারে, আবার গোটাটাই একটি অংশ হতে পারে। দ্য হেভি গ্লাস উইন্ডো অফ এ বিল্ডিং হ্যাজ ব্রোকেন এটি একটি অংশ। ফ্রেজ অর্থাৎ সেই শব্দগুচ্ছ যারা একটি হেড ওয়ার্ডকে আরও বেশি করে ক্লারিফাই করবে। যেমন ধরে নিই উইন্ডো, শুধু এইটুকু শব্দ বললেই কাজটা মিটত। উইন্ডো জানালা, দ্য উইন্ডো জানালাটি, অফ এ বিল্ডিং একটা বিল্ডিংয়ের হ্যাজ ব্রোকেন ভেঙে গেছে। তো তা না বলে উইন্ডো সম্পর্কিত আরও একটা কথা বলা হলো গ্লাস উইন্ডো। শুধু গ্লাস নয়, হেভি গ্লাস উইন্ডো। সুতরাং যাই বলা হোক, যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে সবই কিন্তু উইন্ডোকে কোয়ালিফাই করার জন্যে, সেই জানালাটিকেই কিন্তু উল্লেখ করা হচ্ছে, এবং তার সম্বন্ধীয় এক্সট্রা কথাগুলি, এক্সট্রা এক্সপ্যানশন অফ ওয়ার্ডসগুলি যোগ করে করে আমরা এই উইন্ডো নামক ধারণাটি পেলাম। তাহলে এই যে শব্দগুচ্ছ যারা সবাই মিলে একটি শব্দের হয়ে কাজ করছে, এবং অবশ্যই সেই শব্দগুচ্ছ সেন্টেন্সের মধ্যে একটি নির্দিষ্ট পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। তো এখানে যদি দেখে নিই আমরা, হ্যাজ ব্রোকেন একটি ভার্ব বা ভার্ব গ্রুপ বা ভার্ব ফ্রেজ। তাহলে এখানে ব্রোকেনকে যদি প্রশ্ন করি, ভেঙে গেছে, কি ভেঙে গেছে, তাহলে তার উত্তর কিন্তু হবে দ্য হেভি গ্লাস উইন্ডো। কি দিয়ে প্রশ্ন করে আমরা যা পাই তাকে বলি নাউন। এবং এটি যদিও একটা ফ্রেজ, যেহেতু একটা ফ্রেজ, তাই এটি কি হলো নাউন ফ্রেজ। এটি হলো নাউন ফ্রেজ। তাহলে একটা নাউন ফ্রেজ তৈরি হতে গেলে যে স্ট্রাকচার আমাদের দরকার, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ নাউন ফ্রেজ, সেক্ষেত্রে দেখব একটা দি মানে ডিটারমাইনার, একটা অ্যাডজেক্টিভ থাকছে, সেখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার থাকছে, একটা নাউন মডিফায়ার থাকছে, একটা হেড ওয়ার্ড থাকবে, আরও তার বৈশিষ্ট্য পরবর্তীকালে আছে, এটা কি একটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তার মানে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করতে পারি সেটা হলো কি, একটা ডিটারমাইনার থাকছে, তার সঙ্গে একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার থাকবে, তার সঙ্গে একটা নাউন মডিফায়ার থাকবে, তার সঙ্গে একটা হেড ওয়ার্ড থাকবে, আর তার সঙ্গে কি থাকবে, একটা পোস্ট মডিফায়ার থাকবে। কি কি থাকলো? ডিটারমাইনার হিসেবে এখানে দি বসেছিল, হেভি অ্যাডজেক্টিভ মডিফায়ার, গ্লাস নাউন মডিফায়ার, উইন্ডো এখানে হচ্ছে হেড ওয়ার্ড, আর পোস্ট মডিফায়ার কি হলো, অফ এ বিল্ডিং। তো এই যে শব্দগুচ্ছ আমরা একেই বলছি কি একটি নাউন ফ্রেজ। একই রকমভাবে আমরা পরপর অ্যাডজেক্টিভ ফ্রেজটিকেও দেখে নিতে পারি। অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, অ্যাডজেক্টিভ চিনতে গেলে কোনো না কোনো নাউনকে প্রশ্ন করতে হবে কেমন বা কোন দিয়ে, বা কোনটি দিয়ে প্রশ্ন করলে আমরা তাকেই বলছি অ্যাডজেক্টিভ। কেমনভাবে, একটা উদাহরণ দিয়ে বুঝি। এখানে দেখতে পাচ্ছি, দ্য ওম্যান ইন ডিপ ইয়েলো শাড়ি ইজ মাই মাদার। এখানে ওম্যান হচ্ছে একটা নাউন ফ্রেজ, ওম্যান হলো নাউন ফ্রেজ, যেটা নাউনের মতো কাজ করছে। আমরা যদি এই ওম্যানটাকে আরও বেশি ভালো করে চিহ্নিত করতে চাই, বা যদি জিজ্ঞাসা করি কোন মহিলাটি, তার উত্তর হবে ইন দ্য ডিপ ইয়েলো শাড়ি। ইন দ্য ডিপ ইয়েলো শাড়ি অর্থাৎ গাঢ় হলুদ রঙের শাড়ি পরে আছে, তিনি হন আমার মা। তাহলে ইন দ্য ডিপ ইয়েলো শাড়ি এটা কি করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কার অ্যাডজেক্টিভ? দ্য ওম্যান নামক এই নাউনটির অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম, অ্যাডজেক্টিভ হতে গেলে নাউনকে কোয়ালিফাই করতে হবে, এবং এর মধ্যে হেড ওয়ার্ড মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে
অ্যাডজেক্টিভের একটা স্ট্রাকচার আমরা বুঝতে পারবো কেমনভাবে। সেখানে একটা ডিটারমাইনার থাকবে, সেখানে একটা প্রি মডিফায়ার থাকবে, সেখানে একটা হেড অ্যাডজেক্টিভ থাকবে, সেখানে একটা পোস্ট মডিফায়ার থাকবে। আমরা একটু দেখে নিই যে এর মধ্যে সেই জিনিসটা আমরা পাচ্ছিলাম কিনা। যদি বলি ডিটারমাইনার, তাহলে ডি হচ্ছে ডিটারমাইনার। এখানে প্রি মডিফায়ারের মধ্যে আমরা কোনটা পাচ্ছি? ডিপ। হেড ওয়ার্ডের মধ্যে পাচ্ছি আমরা ইয়েলো, আর পোস্ট মডিফায়ার হচ্ছে শাড়ি। এই যে শব্দগুচ্ছটি ইন দ্য ডিপ ইয়েলো শাড়ি, এই গুচ্ছটাকেই বলছি আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময়ের জন্যই কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করবে। তবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একই অ্যাডজেক্টিভ ফ্রেজ কখনো আবার নাউন ফ্রেজ হিসেবে কাজ করতে পারে, একই অ্যাডজেক্টিভ ফ্রেজ আবার নাউন ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে। যদি এই ফ্রেজটি কোনো নাউন অর্থাৎ এই মহিলাটিকে কোয়ালিফাই না করত, যদি শুধু এই ফ্রেজটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করত, দ্য ডিপ ইয়েলো শাড়ি ইজ ভেরি কস্টলি, তাহলে দ্য ডিপ ইয়েলো শাড়ি সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যেত। সাবজেক্ট হওয়া মানে সেটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করতো, তখন তার আগে ইন থাকতো না। আবার দেখব যে কোনো একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটি আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে। এখানে দুটি বাক্য লিখলাম, দ্য গার্ল ইজ ইন দ্য ওয়েটিং রুম। দ্বিতীয় বাক্যে লিখলাম, দ্য গার্ল ইন দ্য ওয়েটিং রুম ইজ ভেরি বিউটিফুল। দ্য গার্ল ইজ, মেয়েটি হয়, ইজটা হলো এখানে ভার্ব। ভার্বকে যদি প্রশ্ন করি কোথায়, হোয়ার, মেয়েটি কোথায়, উত্তর হবে কি ইন দ্য ওয়েটিং রুম। তাহলে এই ফ্রেজটি এখানে কোথায় দিয়ে প্রশ্ন করা এই ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। দ্বিতীয় বাক্যে দ্য গার্ল, মেয়েটি, কোন মেয়েটি, যে মেয়েটি ইন দ্য ওয়েটিং রুম মানে অপেক্ষাগৃহ বা প্রতীক্ষালয়ে যে মেয়েটি বসে আছে, অর্থাৎ মেয়েটিকে কোন দিয়ে প্রশ্ন করার পরে আমরা তার সম্বন্ধে স্পেসিফিক ক্লারিফিকেশন আনার জন্য এই ফ্রেজটিকে ব্যবহার করছি। অর্থাৎ দিস ভেরি ফ্রেজ ইজ কোয়ালিফাইং দ্য নাউন। আর যখন কোনো ফ্রেজ কোনো নাউনকে কোয়ালিফাই করে আমরা তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। তাহলে আমরা দেখলাম যে একই ফ্রেজ সেন্টেন্স যে শুধুমাত্র প্লেসমেন্টের জন্য তাদের নামটাও চেঞ্জ হয়ে যেতে পারে। ইন দ্য ওয়েটিং রুম ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাট অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন দ্য সেকেন্ড সেন্টেন্স হোয়েন ইট কোয়ালিফাইস আ নাউন। আমরা এবারে চলে আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবসময়ের জন্য অ্যাডভার্বের মতো কাজ করবে। যে কোনো একটি ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কোথায়, কখন, কিভাবে, কেন, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে আমরা যে উত্তরটি পাবো সেটি একটি অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচার কেমন হবে? একটা হচ্ছে মডিফায়ার অর্থাৎ প্রি মডিফায়ার বলতে পারি তাকে আমরা। প্রি মডিফায়ার থাকবে একটা হেড ওয়ার্ড যেটি অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, আরেকটি হতে পারে পোস্ট মডিফায়ার। এই স্ট্রাকচারে যদি কোনো ফ্রেজ থাকে আমরা তাকে বলতে পারি কি এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটি উদাহরণ দিয়ে দেখে নেব। এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সে হাঁটছে। হাঁটা নামক এই মূল ক্রিয়াটিকে যদি প্রশ্ন করি কিভাবে, সে হাঁটছে কিভাবে? ইন এ স্লো ম্যানার। তাহলে ইন এ স্লো ম্যানার অর্থাৎ স্লোলি ইজ দ্য অ্যাডভার্ব, বাট দিস ইজ দ্য ফ্রেজ যেটি কিনা স্লোলির মতোই কাজ করছে, তাই আমরা এটিকে বলতে পারি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ার্ডের সঙ্গে ফ্রেজের পার্থক্য কোথায়? ওয়ার্ড হয় একটি কিন্তু ফ্রেজ হবে একের বেশি বা শব্দ দিয়ে গঠিত। সুতরাং এই ফ্রেজটি এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। স্ট্রাকচারে আমরা যদি বাক্যটিকে বসানোর চেষ্টা করি তাহলে কি করব? ইন এ স্লো ম্যানার। কি দেখলাম এখানে? ইনের মধ্যে ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটা হলো হচ্ছে আমাদের ডিটারমাইনার। তাহলে প্রিপোজিশন এবং ডিটারমাইনার মিলে প্রি মডিফায়ারের কাজ করছে। হেড ওয়ার্ড সেটি একটি অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আমি অ্যাডজেক্টিভ হিসেবে এখানে স্লোকে দেখছি এবং পোস্ট মডিফায়ার হিসেবে ম্যানারকে দেখছি। এই স্ট্রাকচারে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেটি হবে কি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আমাদের যেটি থাকছে ভার্বাল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজকে আমরা বেটার যেটা বলতে পারি সেটা হচ্ছে কি গ্রুপ ভার্বস, বা যখন কোনো একটি ভার্ব
অক্সিলারি দিয়ে গঠিত হবে। যেমন যদি ধরি যে শুধুমাত্র রিড নামক ভার্বটি এটি একটি ভার্ব, কিন্তু ইজ রিডিং এটি ভার্বের সঙ্গে অক্সিলারি দিয়ে গঠিত হলো, এটি একটি ভার্বাল ফ্রেজ। অথবা অনেক সময় আমরা বলতে পারি যে গোয়িং থ্রু, গোয়িং থ্রু, তাহলে এটিও একটি কিন্তু ভার্বাল ফ্রেজ, যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলে চিনব। এখন টপিক হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ জানার আগে একটা কথা বলতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কোনো একটি নির্দিষ্ট ফরম্যাট নয়, এর অনেকগুলি ফরম্যাট রয়েছে। যেমন আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে যদি কোনো একটি নাউন থাকে বা কোনো একটা নাউন ফ্রেজ থাকে, আমরা তাকে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। দ্বিতীয়ত বলতে পারি যে প্রিপোজিশন আছে, তার সঙ্গে একটি WH ক্লজ আছে, WH দিয়ে একটি ক্লজ আছে, আমরা তাকেও বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। তৃতীয় বলতে পারি প্রিপোজিশন আছে, তার সঙ্গে অ্যান ING ক্লজ রয়েছে, ING ক্লজ আছে, আমরা একেও বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। আবারও বলতে পারি প্রিপোজিশন প্লাস অ্যান অ্যাডভার্ব, এটিকেও বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। আরও বলতে পারি প্রিপোজিশন প্লাস অ্যান অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন প্লাস অ্যান অ্যাডজেক্টিভ, আমরা একে বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রত্যেকটি ফ্রেজের আগে প্রিপোজিশন দিয়েই কিন্তু শুরু হচ্ছে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের মূল বৈশিষ্ট্যই হলো যে ফ্রেজটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এবং কোনো না কোনো নাউন দিয়ে শেষ হচ্ছে, আমরা তাকে কিন্তু বলতে পারি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। শর্টকাট ওয়েতে আমরা চিনতে পারি। তাহলে কি বলবো? প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাকেই বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা এই ফরম্যাটগুলোর একটি করে উদাহরণ দেখে নিই। শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে, কোথায়? অ্যাট দ্য ডিনার টেবিল, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আবার ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজটিকেই যদি আমরা দেখি, অ্যাট নামক প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং টেবিল নামক নাউন দিয়ে শেষ হয়েছে, আমরা একে বলতে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার প্রিপোজিশনের এই স্ট্রাকচার অনুসারে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, পরেরটি হবে নাউন ফ্রেজ। অ্যাট প্রিপোজিশন, তার পরেরটি দ্য ডিনার টেবিল, এটা হলো কি আমাদের নাউন ফ্রেজ। দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা দেখব প্রিপোজিশন প্লাস WH ক্লজ। কেমন? সে এসেছিল একটি জায়গা থেকে যেটিকে আমরা ছোট শহর বলে চিনি। সে এসেছিল এমন একটি জায়গা থেকে যেটিকে আমরা ছোট শহর বলে চিনি। ফ্রম দিয়ে শুরু হয়েছে, তারপরে আছে একটি WH হোয়াট দিয়ে শুরু হওয়া একটি ক্লজ, হোয়াট উই নো অ্যাজ এ স্মল টাউন। তাহলে এই নিয়মে আমাদের পাচ্ছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, WH ক্লজ থাকবে, আমরা টোটালটিকে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। তৃতীয় যে নিয়মটি পাবো আমরা, সেটি হলো প্রিপোজিশন প্লাস অ্যান ING ক্লজ। কেমন ভাবে? সে তার মুখটিকে ঘুরিয়ে নিল বাই লুকিং অ্যাট দ্য সান। বাই হচ্ছে প্রিপোজিশন, বাই এর পরে ING ক্লজ, লুকিং অ্যাট দ্য সান, এটা একটা ING ক্লজ। তো আমরা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে বাক্যটি এবং শেষ হচ্ছে একটি নাউন দিয়ে, আমরা এটিকে বলতে পারি কি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। চতুর্থ যে নিয়মটি ছিল প্রিপোজিশন প্লাস অ্যান অ্যাডভার্ব। এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি ফ্রম নামক প্রিপোজিশনের পরে হিয়ার নামক অ্যাডভার্ব বসে আছে। তাহলে এটি প্রিপোজিশন, এটি অ্যাডভার্ব, মিলে তৈরি হলো কি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রম হেয়ার নিয়মই ছিল প্রিপোজিশনের পরে অ্যান অ্যাডভার্ব বসবে, তাহলে এটা কি বলছি কি আমরা? প্রিপোজিশনাল ফ্রেজ। পঞ্চম যে নিয়মটি দেখব সেটি হলো প্রিপোজিশনের সঙ্গে অ্যান অ্যাডজেক্টিভ বসবে, প্রিপোজিশন প্লাস অ্যান অ্যাডজেক্টিভ। কীরকম ভাবে? আমরা আমাদের আলোচনাটি পাবলিকের সামনে প্রকাশ্যে চালিয়ে গেলাম না, উই ডিড নট কন্টিনিউ আওয়ার ডিসকাশন ইন পাবলিক। তাহলে এই যে ইন পাবলিক, এখানে কি দেখছি? ইন একটি প্রিপোজিশন, আর এই পাবলিক শব্দটি কিন্তু এখানে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহৃত হচ্ছে। ইন পাবলিক হতে পারে ইন সিক্রেট, ইন প্রাইভেট, এই কথাগুলি হচ্ছে কি প্রত্যেকটি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই পাঁচটি স্ট্রাকচার আমরা দেখতে পেলাম প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করার। পরের ভিডিওতে আমরা অবশ্যই ফ্রেজের সঙ্গে ক্লজের ডিফারেন্স এবং ক্লজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, ক্লজের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। আজ তবে এইটুকুই থাক। আশা করি আজকে বিষয় সম্পর্কে ভালোভাবেই আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।